আজ আওয়ামী লীগের সব প্রার্থীকে ডেকেছেন প্রধানমন্ত্রী। বিকেলে চূড়ান্ত তালিকা, জোটের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি জানিয়েছেন ওবায়দুল কাদের। জাতীয় পার্টিতে জটিলতা, চূড়ান্ত প্রার্থী তালিকা কাল। রওশন এরশাদের মনোনয়ন ফর্ম বাসায় পাঠিয়ে দেওয়া হবে জানিয়েছেন চুন্নু। আজ থেকে আবারও দুদিনের অবরোধ কর্মসূচি। 7 জানুয়ারি সরকারের পতন বলেছেন রিজভী। নতুন দলে বা নির্বাচনে যাওয়ার খবর অস্বীকার মিলু সহ বিএনপি নেতাদের। দিল্লিতে 90 দেশের কূটনীতিকদের বাংলাদেশের পরিস্থিতি জানালেন পররাষ্ট্র সচিব মোমেন। বড় দল ছাড়া নির্বাচন বিশ্বে গ্রহণযোগ্যতা পাবে না বলেছেন বিশিষ্টজনেরা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আজ গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের সাথে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাল বিকেল 4টায় ঘোষণা করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এবার নতুন পুরনো মিলিয়ে গ্রহণযোগ্য প্রার্থীদেরকেই দেয়া হবে মনোনয়ন। জোট গঠনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি জানিয়ে তিনি আরও বলেন, জনগণের কাছে গ্রহণযোগ্যতা আছে এমন দলকে জোটে নেওয়া হতে পারে। রোকনুজ্জামানের রিপোর্ট। বৃহস্পতিবার শুরু হওয়া আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় শনিবার ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হয়। শনিবার দুপুরে ধানমন্ডি দলের সভানেত্রীর কার্যালয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দলীয় মনোনয়ন প্রাপ্তদের বিষয়ে কথা বলেন। নতুন পুরাতন মিলিয়েই তো আমরা মনোনয়ন দিচ্ছি। ইলেক্টেবল ক্যান্ডিডেট আমাদের দরকার। তো ইলেক্টেবল ক্যান্ডিডেট যারা, সেটাই হচ্ছে বিচারের মানদণ্ড, যার যার যোগ্যতার মানদণ্ড। এছাড়া কতজন বাদ দেব, কতজন আনবো, এ ধরনের কোনো সংখ্যা তত্ত্ব আমরা চিন্তা করি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জোট করবে কিনা বা 14 দলীয় জোটের শরিকদের সাথে আসন বন্টনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান ওবায়দুল কাদের। শরিক সংক্রান্ত সিদ্ধান্ত এখনো আমাদের হয়নি। আমরা এখনো ঠিক করিনি যে কারা শরিকের আসলে আমাদের প্রয়োজন আছে কিনা। কারণ জোটের বিপরীতে জোট হয়। এখানে আমাদের প্রতিপক্ষে যদি একটা বড় জোট করে, সেখানে সেটার বিপরীতে আমাদের জোট হবে। তাছাড়া আমরা কেন অহেতুক জোট করতে যাব? প্রয়োজন না থাকলে তো জোট করব না। আর জোট করব যাদের নিয়ে, তাদের তো মানুষের কাছে গ্রহণযোগ্যতা থাকতে হবে। দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সব সদস্য ও আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সব প্রার্থীদের নিয়ে রবিবার সকালে গণভবনে মতবিনিময় করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বিকেলে 23 বঙ্গবন্ধু এভিনিউ দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন প্রাপ্তদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। রোকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। শনিবার দ্বিতীয় দিনের মতো অনুষ্ঠিত হল জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ। খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের 5 শতাধিক সম্ভাব্য প্রার্থীর সাক্ষাৎকার দিয়েছেন। এদিকে সময়সীমা পার হলেও এখনও মনোনয়ন ফর্ম নেননি দলের প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ। দলের মহাসচিব জানিয়েছেন, ফর্ম নিতে আগ্রহ প্রকাশ করেছেন বেগম এরশাদ। আরও জানাচ্ছেন, এবং তিনি চাইলে তা বাসায় পৌঁছে দেওয়া হবে। দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে দলীয় মনোনয়নপত্র সংগ্রহের সময়সীমা ছিল গেল বৃহস্পতিবার পর্যন্ত, কিন্তু পরবর্তীতে তা বাড়িয়ে শুক্রবার পর্যন্ত নির্ধারণ করা হয়। সে সিদ্ধান্ত ঠিক থাকেনি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, চেয়ারম্যানের ইচ্ছায় শনিবারও মনোনয়ন ফর্ম বিতরণ হয়েছে। মূলত দলের প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধী দলীয় নেত্রীর জন্যই এ সময়সীমা বারবার বাড়ানো হয়। শনিবার সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু জানিয়েছেন, নিজের ও পুত্র সাদ এরশাদের জন্য সব মিলিয়ে 3টি আসন থেকে মনোনয়ন ফর্ম নিতে আগ্রহের কথা ফোনে জানিয়েছেন বেগম রওশন এরশাদ। দলের ভিতরে কোনো দ্বন্দ্ব ও বিভেদ নেই বলেও দাবি করেন তিনি। উনি ওনার জন্য, ওনার ছেলের জন্য, এবং আরেকজন হচ্ছে ডাক্তার KR ইসলাম, ময়মনসিংহ জেলার ফুলবাড়ি উপজেলার। আমরা 300 আসনে এককভাবে লাঙ্গল নিয়ে নির্বাচন করব।
তারপরে আলাপ আলোচনা কি সেটা তো আর বলার কিছু নাই। তবে প্রত্যেকটা রাজনৈতিক দলের আগে বলেছি নিজস্ব একটা কৌশল থাকে, আমরা আমাদের সেই কৌশল নিয়ে এগিয়ে যাচ্ছি। আমার দলের মধ্যে কোনো দ্বিধা নাই, দ্বন্দ্ব নাই, কোনো ভাঙ্গন নাই, কিছু নাই। এদিকে শনিবার খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করেন দলের চেয়ারম্যান সহ শীর্ষ নেতারা। সব প্রার্থী মনোনয়ন লাভের আশা জানান। তবে ভোটের মাঠে পরিবেশ নিয়ে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ছিল মিশ্র প্রতিক্রিয়া। সুষ্ঠু নির্বাচন হবে কিনা যদি পিছনের দিক তাকাই, তাহলে আমাদের অবশ্যই একটা সন্দেহ থেকে যায় যে আদৌ সামনেরটা সুস্থ হবে কিনা। সরকার যে প্রতিশ্রুতি দিতেছে, টিভিতে বক্তব্যে বিভিন্ন জায়গায় শুনি, তাতে আমাদের মনে আত্মবিশ্বাস আছে, এবং নির্বাচন কমিশনার যে কথা বলে তাতে আমাদের আত্মবিশ্বাস আছে। বাকি খোদার ইচ্ছা। জাতীয় পার্টি প্রথম থেকে আমি জাতীয় পার্টি করি, আজও আছি এবং থাকবো। যেভাবে 14তে যেভাবে ইলেকশন হয়েছে, 18তে যেভাবে ইলেকশন হয়েছে, 22-এ সেই ইলেকশন বা 23-এর 24-এর ইলেকশন এক হবে না। এর কারণ বিশ্বের একটা চাপ আছে সত্যিকার অর্থে, এবং আপনাকে প্রতিদ্বন্দ্বিতা দেখাইতে হইবে। রবিবার অনুষ্ঠিত হবে চট্টগ্রাম, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ। আর 27 নভেম্বর চূড়ান্ত করা হবে প্রার্থী তালিকা। মাইনুল স্বপন, বাংলা ভিশন, ঢাকা। সরকার পতনের এক দফা দাবিতে বিএনপি ও সমমনাদের ডাকে আবারও 48 ঘন্টার অবরোধ শুরু হয়েছে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি ইমরুল কায়েস। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। কায়েস, অবরোধের রাজধানীর সকালের চিত্র কেমন দেখছেন? ধন্যবাদ কনক, আপনি ঠিকই বলেছেন। এই মুহূর্তে আমি রাজধানীর মহাখালী বাস টার্মিনালে আছি। আপনাকে প্রথমে যে তথ্যটি দিতে চাই সেটি হচ্ছে যে যারা অবরোধ দিয়ে থাকেন তাদের আসলে প্রথম টার্গেট থাকে অবরোধ যে রাজধানীর সাথে অন্যান্য জেলাকে বিচ্ছিন্ন করে। সে কারণে আমি মহাখালী বাস টার্মিনালে এসেছি, এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে সারি সারি দূরপাল্লার যে বাস রয়েছে সেই বাসগুলি দাঁড় করানো রয়েছে, অর্থাৎ পার্ক করানো রয়েছে। মহাখালী বাস টার্মিনাল থেকে এই বাসগুলো কিন্তু ছাড়া হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি যে অল্প কিছু সংখ্যক যাত্রী তারা বিভিন্ন গন্তব্যে যেতে চান। এই মহাখালী বাস টার্মিনাল থেকে যে সমস্ত জেলায় বাসগুলো যায় সেই সমস্ত জেলার যাত্রীরা কিছু সংখ্যক আছে, তারা কিন্তু সেইভাবে যেতে পারছে না। এবং শুধু বাস টার্মিনালেই না, আমি দেখতে পাচ্ছি যে টার্মিনালের বাইরে যে রাস্তার উপরও কিন্তু সারি সারি দূরপাল্লার বাসগুলো দাঁড় করিয়ে রাখা হয়েছে, অর্থাৎ বাস ছাড়ছে না, এবং যাই 2-4 জন যাত্রী আসছেন তারাও যেতে পারছে না। এটি তাদের জন্য একটি দুর্ভোগ বয়ে এনেছে। আর আমি অফিস থেকে আসার সময় রাজধানীর মধ্যে যে চিত্র দেখেছি, অর্থাৎ ফার্মগেট এলাকা থেকে শুরু করে অন্যান্য তেজগাঁও এলাকা এবং অন্যান্য এলাকায় যে চিত্রটি দেখতে পেয়েছি সেটি হচ্ছে যে বাস অন্যান্য দিনের তুলনায়, অর্থাৎ স্বাভাবিক দিনে যে বাস চলাচল করে বা পরিবহন চলাচল করে সেই তুলনায় খুবই কম। এবং প্রাইভেট যে যানগুলো রয়েছে, অর্থাৎ আপনার কার, সিএনজি বা অন্যান্য যে যানগুলো রয়েছে সেগুলো কিন্তু তুলনামূলক রাস্তায় কম রয়েছে। এবং আরেকটি তথ্য বলি, সেটি হচ্ছে যে এখন তো আসলে সকালের দিকে, তো সকাল হওয়ার কারণে দিন বাড়ার সাথে সাথে হয়তো কিছু সংখ্যক পরিবহন বাড়তে পারে, গণপরিবহন বাড়তে পারে। তবে এই কথাটি বলা যায় যে সেটি নিশ্চয়ই স্বাভাবিক দিনের তুলনায় খুব কমই থাকবে, কারণ যারা আসলে বাইরে বের হতে চান তাদের মনেও এক ধরনের শঙ্কা থাকে অবরোধের কারণে। সেই কারণে হয়তো যাত্রীও যেমন কম, বাস চলাচলও তেমন কম বা পরিবহনও কম। আরেকটি তথ্য দিই, সেটি হচ্ছে যে আমরা দেখছি রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশের কিন্তু শক্ত অবস্থান রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর শক্ত অবস্থান রয়েছে, তারা মোড়ে মোড়ে অবস্থান নিয়ে বসে রয়েছে। তো মোটামুটি এই ছিল সকালের চিত্র, অবরোধের প্রথম দিনের সকালের চিত্র। কনক, কায়েস, আপনাকে ধন্যবাদ। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, 2014 আর 18 সালের মতো ইলেকশনের নামে সিলেকশনে এমপি নির্ধারণ হতে চলছে আসন্ন নির্বাচনে। পাতানো নির্বাচনে ক্ষমতাসীনরা যাকে চাইবে তারাই এমপি হবে। শনিবার বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। 7 জানুয়ারি জনগণ সরকারের পতন দিবস উদযাপন করবে বলেও মন্তব্য করেন রিজভী। একই সাথে অবরোধ কর্মসূচি সফল করতে দলের নেতাকর্মী ও জনগণের প্রতি আহ্বান জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। নির্বাচনকে এখন হাসি তামাশা, বাণিজ্য ও প্রহসনে পরিণত করা হয়েছে। জনগণের কাছ থেকে তাদের প্রতিনিধি নির্বাচনের ক্ষমতা ছিনিয়ে না। আর জনপ্রতিনিধিত্ব এখন শেখ হাসিনার দান দক্ষিণা, খয়রাত, বিলি বন্টন, ভাগ বাটোয়ারা, উপহার, করুণায় পরিণত করা হয়েছে। 2014 বিনা ভোটে 2018 সালে
নিশিরাতে ভোট ডাকাতির পর এবার ইলেকশন ভাঙতাবাজির নামে সিলেকশন করা হচ্ছে, সববারই সিলেকশন করা হচ্ছে। এবার আরেকটু নতুন কায়দা 2014-তে হয়েছে এক ধরনের এক কৌশলে, 2018-তে হয়েছে আরেক কৌশলে নিশিরাতে করে, এবার আরেকটা ভাঙতাবাজি। নতুন দলে যোগ দেয়া বা নির্বাচনে অংশ নেয়ার খবরের সত্যতা নাকচ করে দিয়েছেন রাজশাহীর বিএনপির শীর্ষ নেতারা। রাজশাহী শহরের মালোপাড়া বিএনপির দলীয় কার্যালয়ে শনিবার সংবাদ সম্মেলন করে রাজশাহী জেলা ও মহানগর বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা। তারা বলেন, দেশের মানুষ আগামী 7 জানুয়ারি নির্বাচনে যাবে না। গাড়ি পোড়ানো সহ সন্ত্রাসী কর্মকাণ্ড সরকারের পেটোয়া বাহিনী করেছে বলেও অভিযোগ করেন তারা। সংবাদ সম্মেলনে জানানো হয়, বিএনপি দেশের মানুষের ভোটের জন্য শান্তিপূর্ণ আন্দোলন করছে। গ্রেফতার আতঙ্কের মধ্যেই সেখানে স্থানীয় বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পড়ে শোনান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ও জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার সহ অন্যান্যরা এই সময় উপস্থিত ছিলেন। যৌথভাবে নেতা এবং কর্মীদেরকে বাসায় না পেয়ে তাদের স্ত্রী, মা, ভাই এবং বাবার উপরে নির্যাতন করছে। কোনো নেতার স্ত্রীকে বাড়ি থেকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার তারা চেষ্টা করছে। আমি এর জোর প্রতিবাদ করছি। কখনো চূড়ান্ত সাফল্য অর্জনের পথে আমরা পৌঁছেছিলাম, কখনো আন্দোলনে আমাদেরকে কৌশলগত অবস্থানে থাকতে হয়। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন নয়াদিল্লিতে প্রায় 90টি দেশের কূটনীতিকদের বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী জাতীয় নির্বাচন সম্পর্কে অবহিত করেছেন। শুক্রবার নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রদূতদের ব্রিফ করেন তিনি। শনিবার এই তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, ব্রিফিংকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের বৈদেশিক নীতির অগ্রাধিকার ও গতিশীলতার কথা তুলে ধরেন। বিভিন্ন ভূ রাজনৈতিক ও সমসাময়িক ইস্যুতে বাংলাদেশের অবস্থান সম্পর্কে রাষ্ট্রদূতদের অবহিত করেন পররাষ্ট্র সচিব। বলেন, উৎসবমুখর পরিবেশে ভোটারদের অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন বদ্ধপরিকর। এ সময় ঢাকায় এই 90টি দেশের কূটনৈতিক মিশন খোলার বিষয়েও নিজ নিজ সরকারকে অনুরোধ করতে রাষ্ট্রদূতদের আহ্বান জানান পররাষ্ট্র সচিব। বড় দল ছাড়া নির্বাচন হলে তা বিশ্বের কাছে গ্রহণযোগ্য হবে না এবং এটা সরকারি দলও জানে বলে মন্তব্য করেছেন সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। ভোটার সচেতনতা ও নাগরিক সক্রিয়তা কার্যক্রম নিয়ে শনিবার রাজধানীতে এক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন। সাখাওয়াত হোসেন বলেন, আগের 2 কমিশনের চেয়ে এবারের নির্বাচন কমিশনের কর্মকাণ্ড আরও বিশৃঙ্খল। এই নির্বাচনে যাদের নাম এখন পর্যন্ত সামনে আসছে তাদের মধ্যে রাজনীতিবিদ কম। সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, এই নির্বাচনকে কেন্দ্র করে যারা অন্যদের চিহ্নিত করতে চাচ্ছে, ভোটাররা বঞ্চিত হলে তারাই চিহ্নিত হওয়ার ঝুঁকিতে থাকবে। নির্বাচন পর্যবেক্ষণ সংস্থার নির্বাহী পরিচালক শারমিন মোর্শেদ বলেছেন, নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলের নেতাদের বাড়িতে বাড়িতে হামলা ও গ্রেফতার অভিযান নজিরবিহীন। ওরা যদি আসে তো এই করা যাবে, ওরা যদি আসে ওই করা যাবে। ইলেকশন কমিশন বলছে আমাদের কারো ডাকার দরকার নেই। এখন তারা 3 রকমের কথা বলছেন। আসলে পরে পিছিয়ে দিব, আমাদের সাথে যোগাযোগ করলেন, তার মানে হচ্ছে যে সরকারি দলও জানে যে যতই আমরা আমার কলিগকে টেনে নিয়ে যাই না কেন, অ্যাকসেপ্টেবল ইলেকশন বলতে যেটা হয় সেটা একটা বড়, আমি বিএনপির কথা বলছি, এনি বিগ পার্টি যার ক্ষমতা আছে 300 আসনে প্রতিযোগিতা করার, না আসলে সেই ইলেকশনকে ইনক্লুসিভ আমি বলতে পারি, ওয়ার্ল্ড বলবে না। ভোট পূর্ববর্তী অনিয়ম তদন্তে 300 আসনে মাঠে নেমেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। এছাড়াও ভোটের আগে পরে 5 দিনের জন্য 650 জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চেয়েছে ইসি। এদিকে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান আবারও বলেছেন, বিএনপি নির্বাচনে এলে তফসিল পেছানো যেতে পারে। শনিবার ঝালকাঠিতে পিরোজপুর ও বরগুনা জেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান। তিনি বলেন, কমিশন প্রত্যাশা করে সব দল নির্বাচনে আসুক। এদিকে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সংস্থার যুগ্ম সচিব মাহবুবার রহমান সরকার বলেছেন, বিচার বিভাগীয় কর্মকর্তাদের নিয়ে নির্বাচনী অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। যুগ্ম জেলা ও দায়রা জজ, জ্যেষ্ঠ সরকারি জজ ও সহকারী জজরা আছেন এই কমিটিতে। এরই মধ্যে তারা মাঠে কাজ শুরু করেছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে যুগ্ম সচিব আরও বলেন,
আগামী নির্বাচনের জন্য 653 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও চেয়েছে নির্বাচন কমিশন। অক্টোবরের শেষ দিকে একজন শীর্ষস্থানীয় বিরোধী নেতার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বৈঠক নিয়ে রাশিয়া ইচ্ছাকৃতভাবে ভুলভাবে তথ্য উপস্থাপন করছে অভিযোগ ঢাকাস্থ মার্কিন দূতাবাসের। 22 নভেম্বর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা নিয়মিত সংবাদ সম্মেলনে ওই দাবি করেছিলেন। শনিবার তার বক্তব্যের অংশ বিশেষ প্রকাশ করে বাংলাদেশ রাশিয়া দূতাবাস। মারিয়া জাকারোভা বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও বিরোধী দলের নেতা ওই বৈঠকে সরকার বিরোধী বড় প্রতিবাদ সমাবেশ করার বিষয়ে পরিকল্পনা করছে। রাষ্ট্রদূত পিটার হাস ওই নেতাকে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও অন্য কয়েকটি দেশের পক্ষ থেকে সহায়তা দানের প্রতিশ্রুতি দেন। রাশিয়া মনে করে আগামী জানুয়ারির নির্বাচন বাংলাদেশ কর্তৃপক্ষের আইন অনুযায়ী স্বাধীনভাবে এবং বিদেশিদের সহায়তা ছাড়া করতে পারবে। এদিকে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের মুখপাত্র জানান, ইচ্ছাকৃতভাবে জাকারোভা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি ও পিটার হাসের বিভিন্ন বৈঠকের বিষয়াদি ভুলভাবে উপস্থাপন করছেন। বাংলাদেশের নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলকে যুক্তরাষ্ট্র সমর্থন করে না। দেশের রাজনীতিতে বিদেশি হস্তক্ষেপ বন্ধের দাবিতে মানববন্ধন করেছে সম্মিলিত নাগরিক সমাজ। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে করা মানববন্ধনে সম্মিলিত নাগরিক সমাজের চেয়ারম্যান ডক্টর কাজী খলিলুজ্জামান বলেন, নির্বাচনকে সামনে রেখে কিছু বিদেশি আমাদের দেশে কুতৎপরতা চালাচ্ছে। বড় বড় দেশের সাথে ছোট ছোট কিছু দেশ একত্রিত হয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। তিনি বলেন, দেশে অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে, এগুলো তাদের সহ্য হচ্ছে না। তিনি বলেন, এদেশের নির্বাচন দেশের জনগণ করবে, বাইরের কোনো হস্তক্ষেপ গ্রহণযোগ্য হবে না। তিনি বলেন, তারা কোনো হস্তক্ষেপ চান না, বন্ধুত্ব চান। মানববন্ধনে বক্তারা দাবি করেন, এদেশের সিদ্ধান্ত রাজনীতিবিদরা নেবেন, জনগণ যে ম্যান্ডেট দেবে সেই অনুযায়ী দেশ পরিচালিত হবে। বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি বলেছেন, ডলারের দাম বাড়ার কারণে চিনি আমদানিতে ট্যাক্স কমানোর সুফল পায়নি ভোক্তারা, তবে আমদানি সিদ্ধান্তের ফলে ডিমের দাম কমেছে। শনিবার রাজধানীর এফডিসিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বেসরকারি খাতের ভূমিকা নিয়ে ছায়া সংসদে এসব কথা বলেন তিনি। কৃষি মন্ত্রণালয় থেকে আলু উৎপাদনের সঠিক হিসাব বাণিজ্য মন্ত্রণালয়ে আসছে না বলেও জানান টিপু মুন্সি। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক AHM শফিকুজ্জামান বলেন, কিছু অসাধু ব্যবসায়ীর সিন্ডিকেটের কারণে অস্থিরতা কাটছে না নিত্যপণ্যের বাজারে। একই সাথে বিপণন ব্যবস্থার ত্রুটিকেও এর জন্য দায়ী করেন তিনি। ছায়া সংসদে সরকারি দল ইডেন মহিলা কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বিরোধী দল কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের বিতার্কিকরা। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরও একবার জানিয়ে। আজ আওয়ামী লীগের সব প্রার্থীকে ডেকেছেন প্রধানমন্ত্রী। বিকেলে চূড়ান্ত তালিকা, জোটের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি জানিয়েছেন ওবায়দুল কাদের। জাতীয় পার্টিতে জটিলতা, চূড়ান্ত প্রার্থী তালিকা কাল। রওশন এরশাদের মনোনয়ন ফর্ম বাসায় পাঠিয়ে দেওয়া হবে জানিয়েছেন চুন্নু। আজ থেকে আবারও দুদিনের অবরোধ চলছে। 7 জানুয়ারি সরকারের পতন বলছেন রিজভী। নতুন দলে বা নির্বাচনে যাবার খবর অস্বীকার মিনু সহ বিএনপি নেতাদের। দিল্লিতে 90 দেশের কূটনীতিকদের বাংলাদেশের পরিস্থিতি জানালেন পররাষ্ট্র সচিব মোমেন। বড় দল ছাড়া নির্বাচন বিশ্বে গ্রহণযোগ্যতা পাবে না বলছেন বিশেষজ্ঞরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। এর আগে সকাল 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।